আসলে অর্থ পাচারটাকে বিনিয়োগের সাথে রিলেট করাটাকে আমি পুরোপুরি সমর্থন করি না। আমাদের দেশে যে যে টাকাটা পাচার হয়েছে এটার ফিগারটা দেখেন, 10 বিলিয়ন, 15 বিলিয়ন, 16 বিলিয়ন, কেউ কেউ 25 বিলিয়নও বলেন। হ্যাঁ, এখন তাহলে ফিগার কোনটা? এটা এই জন্য যে স্ট্যাটিস্টিক্স কারো কাছেই নাই। কিন্তু আপনি যে বলেন যে আপনি অর্থপাচারের সাথে বিনিয়োগের আপনি এই সম্পর্কটা দেখছেন না, কিন্তু এই টাকাটা যদি পাচার না হতো তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমাদের অর্থনীতির মূলধারায় সেটাই বলছি, পাচার না হলে এই টাকাটা বিনিয়োগ হতো শিল্পে বা বাণিজ্যে, এই কথাটা সত্যি নয়। এটা আমাদের কোথায় যেত বলছি আমাদের পারসেপশন থেকে সেটা হচ্ছে যে আমরা যখনই বলি যে টাকা পাচার করেছে, আমরা বলি একটা পপুলার একটা ডায়লগ আছে, ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পাচার করে। এই 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 ন্যারেটিভটা কিন্তু শুধু স্লোগানই, এটার কিন্তু কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স নাই। কয়টা লোকে টাকা ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করেছে? আপনি অ্যাসালাম থেকে শুরু করে এইবার যে দুর্নীতির কারণে টাকা পাচার বা ব্যবসার ব্যাংক লোনের জন্য কত 100টার বেশি বিজনেসম্যান কিন্তু আটকায় নাই। মানি লন্ডারিং করেছে হাজার হাজার লাখের উপরে মানুষে। আমাদের দেশ থেকে যে টাকাটা ইললিগাল আর্ন হয়, সাধারণত ইললিগালি আর্ন টাকাটাই বিদেশে পাচার হয়। লিগালি আর্ন টাকাটা পাচার করা টেকনিক্যালি কঠিন, কারণ আপনার ইনকাম ট্যাক্স ফাইলে সেটা ঘোষণা করা থাকে। যে কোনো সময় সরকার বলতে পারে তোমার টাকা, এত টাকা লিগালি আর্ন করা তো খুব কঠিন। সুতরাং আমাদের দেশ থেকে যে টাকাটা যায় এটা ইললিগালি আর্ন। এখন ইললিগালি কোথায় আর্ন করে? আমাদের দেশে ইললিগালি আর্ন করার সবচেয়ে বড় হচ্ছে করাপশন। এরপরে যে কথাটা বলবো এটা একটু গ্রহণ করতে তো কঠিন। আমাদের দেশের ইললিগালি টাকাটা আর্ন হয় ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে কিকব্যাক মানি। ওকে, এটা মানি লন্ডারিং, ব্যাংক লোন নয়। আপনি তথ্য ফিগারগুলো যদি করেন আপনি দেখবেন। এখন এই কিকব্যাক মানিটা কারা পায়? এই কিকব্যাক মানিটা পায় রাজনীতিবিদরা এবং সরকারি আমলারা। এটার একটা সবচেয়ে মাইনর পার্টনার হয়তো ব্যবসায়ী, একজন ব্যবসায়ী থাকতে পারে, সে যদি একটা বিদেশি কোম্পানির এজেন্ট হয়। এখন এই টাকাটা হয় কি, এই টাকাটা ডকুমেন্টেড হয় না। আর আমাদের দেশে আমরা যখন কোনো দুর্নীতির মামলা প্রমাণ করতে যাই, আমরা কিকব্যাক টাকাটা কত, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে তো আমরা মুখরোচক কথা বলি, এক্সাক্ট ফিগারটা কত? হ্যাঁ, যেমন ধরেন এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে বলা হচ্ছে যে এটা 25% টাকা নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার ভাগ্নি। এই যে টাকাটা বেরিয়ে গেল, আপনি কীভাবে প্রমাণ করবেন? কি করে টাকাটা বেরিয়ে গেছে কিনা আসলে, বা এটা সিমিলার একটা প্রজেক্ট কত বিক্রি হয়েছে অন্য জায়গায়, এগুলো যখন প্রমাণ করতে চান আপনি দেখবেন যে আপনি প্রমাণ করতে পারছেন না। কদিন আগে একটা জিনিস হলো, আমি কোনো সরকার বা কারো পক্ষে বলতে চাচ্ছি না, পদ্মা ব্রিজের মতো আরেকটা ব্রিজ করার জন্য যখন ইন্টারিম গভর্নমেন্ট বাজেট করলো, তখন দেখা গেল যে পদ্মা ব্রিজ থেকে বেশি খরচ হচ্ছে, 1.5 গুণ বেশি খরচ হয়ে যাচ্ছে। তাহলে দুর্নীতিটা কোথায় হয়েছে? কিন্তু দুর্নীতি হয়েছে, আমি আপনাকে কনফার্ম করছি, পদ্মা ব্রিজে দুর্নীতি হয়েছে। কারা পেয়েছে, কিভাবে টাকাটা দেওয়া হয়েছে, এবার ওই কথাটাকে বলি। এখন আপনাকে যদি এখন বলি, এই যে পারমাণবিক কেন্দ্র তো অনেক বড় দুর্নীতি হয়েছে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে তো, দেখাতে হবে। যেমন কাশেম ভাই যেটা বললেন যে বিদেশে পড়াশোনা করে পকেটে করে ডলার নিয়ে যায়, সত্য। কিন্তু আপনি যদি টোটাল ফিগারটার সাথে একজনের সন্তান বিদেশে থাকে, তার জন্য কয়েক হাজার ডলার পাঠায়, এটা ইনসিগনিফিকেন্ট একদম। এবং একটা দেশের টাকা পাচার এই কথাটার সাথে পকেটে করে যে টাকাটা নিয়ে যায়, এটা কখনো কাউন্ট হয় না। কারণ এমনিতেই সরকার, বাংলাদেশ সরকারের নিয়ম হচ্ছে যে আপনি 10,000 ডলার আনডিক্লেয়ার্ড পকেটে করে নিয়ে যেতে পারবেন বছরে, তাও একবার না, একবারে 12,000 এখন 12,000 বছরে একবার। এইটা আপনার এটা একবার মনে হয় আপনি 10 বার গেলে 10 বার 12,000 ডলার নিতে পারবেন। না না না, আইনে তো ক্লিয়ার বলা নাই, সেটা বলা আছে টোটাল বছরে আপনি হচ্ছে 12,000 সেটা তো আনডিক্লেয়ার্ড, আপনি 12,000 গুনবেন কি করে? না না, ডিক্লেয়ার্ড। আরে ডিক্লেয়ার না তো, এটা আপনি ডিক্লেয়ার না করে পকেটে করে 12,000 ডলার নিয়ে যাচ্ছে, এটা আইন, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ আইন। এখন এটাকে এই জন্য বলা হচ্ছে অল্প কয়েক হাজার ডলারকে কাউন্ট করা উচিত। তা আমরা লক্ষ লক্ষ ডলার, বিলিয়ন ডলার যখন কাউন্ট কোথায় হয়, আমরা যখন কয়েক বিলিয়ন, 20 বিলিয়ন ডলারের প্রজেক্ট, 12 বিলিয়ন ডলারের প্রজেক্ট যখন কাউন্ট করি, সেখান থেকে টাকাটা কিকব্যাক হয়। এখন কিকব্যাক হয়ে যাওয়ার পরে এই টাকাটা তো বাংলাদেশে আসে না, এইটা আমেরিকার একটা কোম্পানি কোনো একটা আইল্যান্ড দেশে বা ইংল্যান্ডে এই টাকাটা ট্রান্সফার হয়ে যায়, 2-3টা হাত ওখানে ঘুরে ট্রান্সফার হয়ে চলে যায়। অথবা আরেকভাবে ট্রান্সফারটা হয়, সেটা হচ্ছে যে ছোট অ্যামাউন্ট, সেটা হচ্ছে যে দুবাইতে বা সৌদি আরবে যে লোকগুলো কাজ করে, ওরা একটা ব্যাংক কোম্পানিকে দিয়ে দেয়, ফাইন্যান্স কোম্পানিকে দিয়ে দেয়, আর
ওদের আত্মীয় স্বজনকে যারা টাকা পাঠায় তারা ওই এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করে। এরা এজেন্ট আছে বিভিন্ন রকম এটা তো হুন্ডি। হুন্ডি। এখন তার মানে কি টাকাটা তো বাংলাদেশে ঢুকে না, ওইটা দুবাই থেকে মানে এটা ইংল্যান্ডে সরাসরি চলে গেল। অর্থ পাচার। আচ্ছা সদর এখন ও ব্যারিস্টার মাসে অনেকটুকু ক্লিয়ার করেছেন টাকাটা আমরা কেন পাবো না। প্রথমত প্রমাণ করার ব্যাপারে ব্রিটিশ গভর্নমেন্ট টাকাটা ফ্রিজ করেছে। ওদের লজিক হচ্ছে যে তুমি এই টাকাটা কোথায় আর্ন করেছো সে ডিসক্লোজ করতে পারছো না, তুমি ক্লিয়ার কোথায় টাকাটা আর্ন করেছো সেটা বলতে পারছো না, এটা ইলিগাল বা ইরেগুলার ইনকাম, আমি টাকাটা ফ্রিজ করলাম। আচ্ছা এখন বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে যে ওর মুখ একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির টাকাটা এইভাবে ওই আমেরিকান ওই কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে ইংল্যান্ডে গেছে অথবা দুবাই থেকে এইভাবে গেছে, এটা এই পার্টটাকে এভিডেন্স সহ প্রমাণ করতে হবে এবং এটা একটা কোর্টের জাজমেন্ট নিয়ে আবার ইংল্যান্ডের কোর্টে অ্যাপিয়ার হইতে হবে। ইংল্যান্ডে আবার যে ইমপ্লিমেন্টেশনের জন্য এখানে ইয়ে করতে হবে যে এই যে ভার্ডিক্ট এই যে প্রমাণিত সে টাকাটা মানে এত সহজ নয় সোজা কথা টাকাটা ফেরত আমি বলবো এখানে তাহলে আরেকটা জনাব আবুল কাসেম যে কথাটি শুরুতে বলছিল যে আসলে পাচার করাটাতেই মানে এটাই ঠেকাতে হবে, ওই কোথায় চলে গেল এবং সেখান থেকে আপনার জব্দ করে ওই টাকা ফেরত আনা, মানে এগুলার চেয়ে কিভাবে আমরা এটা বন্ধ করতে পারি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেন সিদ্দিকী ব্যাংক থেকে টাকা পাচারের ফলে তারল্য সংকট সৃষ্টি হয়েছে, এটা ব্যবসায়ীদের জন্য কতখানি সংকট বলে আপনি মনে করেন? মারাত্মক, কারণ এস আলম এবং তার সহযোগীরা যে টাকাটা নিয়েছে, যেমন ধরেন পুরো ব্যাংক খালি করে তো নিয়ে এসআইবিএল ব্যাংকের 92% লোন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এস আলম সাহেবের বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছে। তার মানে মানে শুধু তো ওই ব্যাংক না, তার নামে যে আমি কটা ব্যাংক ছিল, example হিসেবে এই যে আপনার কি যেন বলে, সরি ইউনিয়ন ব্যাংক, ওটা তো একেবারে ওটা তো পুরো শুনেছি পুরো খালি করে নিয়ে গেছে। এটা এক্সাম্পল হিসেবে একটা ব্যাংকের কথা বললাম। 9টা ব্যাংক সেখানে যেহেতু এই টাকাটা একটি মাত্র পরিবারের হাতে চলে গেছে এবং আমরা অলরেডি প্রমাণ পেয়েছি যে টাকাটা ওই লোন হিসেবে নিয়েছে তার একটা বিরাট অংশ ওরা বিদেশে পাচার করে দিয়েছে। এখন তাহলে তারল্য সংকট, ওই ব্যাংকটি তারল্য সংকটে, একটি ব্যাংক যখন তারল্য সংকটে পড়ে বা 9টি ব্যাংক, ন্যাচারালি এটা বিজনেসের জন্য তার প্রপার্টি তার ইন্ডাস্ট্রি এগুলো বিক্রি করে তো কিছু টাকা, মানে আমরা যে প্রবণতাটা দেখি পরবর্তীতে এইসব ব্যবসায়ীদেরকেই আবার কিছু টাকা সেই ব্যাংকে দিয়ে তাদেরকে সচল রাখার চেষ্টা করা হয়, তাদেরকে আবার ফেরত নিয়ে আসার ব্যবস্থা সেটা করা হয়। পজিটিভ দিক, রিহ্যাবিলিটেশন এটা পজিটিভ, এটা অর্থনীতির জন্য প্রয়োজন আছে। মানে চুরিও করবে, ডাকাতিও করবে, আবার আমরা তাকে তার পিছে চাপড় ওকে দিব। টাকাটা দিয়ে দেওয়া না, এখানে কনসেপশনের একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে যেমন বেক্সিমকো মানি লন্ডারিংয়ে টাকা নিয়ে গেছে অনেক টাকা, বেক্সিমকো টেক্সটাইলকে বা বেক্সিমকো ফার্নিচারকে আলাদা করে ফেলতে হবে, টেক ওভার করতে হবে ম্যানেজমেন্টটা, তারপরে যে ফাইন্যান্স করতে হবে। এবং যখন ফাইন্যান্স করবে, ইন্টারিম গভর্নমেন্ট একটা এগ্রিমেন্ট করেছিল জাপান একটা কোম্পানির সাথে, বলেছিল যে তোমরা এই বেক্সিমকোতে ইনভেস্ট করো, তোমরা ইনভেস্ট করার করে যে প্রফিটটা হবে সেই প্রফিটের 25% জাপানিজ কোম্পানি পাবে, 25% লোন শোধ হবে আর 50% বেতন দেওয়া বা অন্যান্য খরচ করা হবে। তার মানে কি এই এগ্রিমেন্টটা পরে ইমপ্লিমেন্টেড হয় নাই, কি কারণে যেন ঠিকমতো ক্লিক করে নাই। সেই জন্য বলছি যে তাদেরকে আবার টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না, ম্যানেজমেন্টকে আলাদা করে। এটা ওই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে আইনটা ব্যারিস্টার সাহেব নিশ্চয় জানেন, সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইনটা ড্রাফট করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সেটাকে পাশ করা যায়নি, সেটা কিন্তু এখনো পেন্ডিং আছে। এই ধরনের আইনগুলো যদি করা যায় তাহলে এই কোম্পানিগুলোকে টেক ওভার করে আলাদা ম্যানেজমেন্টের আন্ডারে দিয়ে এই বিজনেসগুলোকে চালাতে হবে, অথবা এটাকে বিক্রি করে দিতে হবে কারো কাছে, বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে। তবে আপনাকে আমি নিশ্চিত বলতে পারি এই কোম্পানিগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা দিয়ে 10-20% বেশি টাকা উদ্ধার করা সেটা তো বটেই। সবচেয়ে বেস্ট হচ্ছে এগুলোকে অপারেশনাল করে ওদের থেকে প্রফিট করে টাকাটা আদায় করতে হবে। এছাড়া এর অন্য কোনো বিকল্প যদি কেউ চেষ্টা করে টোটালি কার্যকর হবে না।